দর্শক স্বাগত জানাচ্ছি অ্যানোনটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠানে। ইফতেখার আলম আছে আপনাদের সাথে। সপ্তাহে 5 দিন রবি থেকে বৃহস্পতি এই সময়টাতে ব্যবসা বাণিজ্যের নানা দিক নিয়ে আপনাদের সাথে কথা বলি। দর্শক, আজকে আমাদের বিষয় হচ্ছে বাংলাদেশের আবাসন খাত। এ বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আজকে রয়েছেন রিহাবের পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলামিন। আমরা এখন কথা বলছি তার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যে বর্তমানে আপনারা আবাসন খাতের ব্যবসাটার সার্বিক পরিস্থিতিটা এই সময়ের মধ্যে কেমন দেখতে পাচ্ছেন? বর্তমানে যে আবাসন খাতের যে অবস্থা, এটা একটু অন্য গত 2-3 বছর যাবৎ কিছুটা স্লোর দিকে যাচ্ছে। আমাদের এখন মূল্য কিছুটা নিচের দিকে যাচ্ছে। আগে ঊর্ধ্বমুখী ছিল, এখন অনেকটা নিচের দিকে চলে যাচ্ছে। আর আবাসনের যে কোস্টিং, গত বাজেটের একটা কোস্টিং রডের যে একটু বাজেটের রডের দাম বেড়ে যাওয়ার কারণে কোস্টিং বেড়ে গেছে। এমনিতেই আবাসন খাতের কিছুটা নিম্নমুখী, তারপরে রডের দাম বেড়ে যাওয়াতে কোস্টিং বেড়ে যাওয়ার কারণে মার্কেটে এটার উপর একটা বড় ধরনের প্রভাব পড়েছে। আর লেবারের যে বর্তমানে যে অবস্থা আবাসন খাতের সব দিকে স্লো, বাট লেবারের দাম এখনও ঊর্ধ্বমুখী। আচ্ছা, আবাসন খাতের যে জিনিসটা আমাদের এখন সবচেয়ে সমস্যা হচ্ছে যে আমাদের যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজগুলো আমাদের সাথে আবাসনের এই যে প্রভাব পড়ে গেছে। তারপরে আমাদের আরেকটু সমস্যা হচ্ছে এখন আমাদের গ্যাসের যে কানেকশন পাচ্ছে না। আমরা আসলে যে সিলিন্ডার বা অন্য কোনো ইয়েতে আমাদের বাংলাদেশের লোকজন ইউজড না, তো গ্যাসের কানেকশন না হওয়ার কারণে এটার প্রভাবটা আরেকটু বেশি পড়ে গেছে আমাদের এই আবাসন খাতের উপরে মার্কেটে। আচ্ছা, অর্থাৎ আপনারা বলতে চাচ্ছেন এই মুহূর্তে নিম্নমুখী ধারা চলছে। জি জি। এই সময়টা বাদ দিয়ে বাকি সময়ের দিকে যদি আমরা নজর দিই তাহলে কেমন দেখতে পেয়েছিলেন গত 5 বছরের যদি হিসেবটা আপনাকে গত লাস্ট 5 বছরের যে 5 বছর মানে 2001 বা 10 থেকে 2007 বা 4 থেকে 7, 10, 12 পর্যন্ত আবাসন খাত ঊর্ধ্বমুখী ছিল। খুব আমি বলবো যে এটাকে গোল্ডেন টাইম বলবো, গোল্ডেন টাইম ছিল। বাট 2011-12 থেকে আবাসন খাতের যে বাণিজ্য এটা নিম্ন দিকে যাচ্ছে, এরপরের থেকে এটা এখনো নিচের দিকে আসছে। আচ্ছা, কারণগুলো যদি বলতেন আপনি। ব্যাকওয়ার্ড কারণ প্রথম থেকে ছিল যে প্রথম আমরা যখন কাজ করি তখন প্রথম একটা আসলো যে গভর্নমেন্টের একটা পালাবদল ছিল। 111-এর পালাবদলের পরে থেকে একটু প্রভাব শুরু হয়ে গেল। তারপরে আবার কিছুদিন আমাদের ইউটিলিটি সার্ভিস কানেকশনগুলোর সমস্যা, যেমন গ্যাস। কিছুদিন আপনারা হয়তো জানেন যে ইলেকট্রিসিটির একটা প্রভাব ছিল, যে অনেকদিন ইলেকট্রিসিটি কানেকশনের প্রভাব আমাদের উপরে চলে গেছে, ইলেকট্রিসিটি কানেকশন বন্ধ ছিল। তো বর্তমানে 2008 গভর্নমেন্টের পরিবর্তনের পরে আবার ইলেকট্রিসিটি কানেকশন আমাদের নর্মাল হয়ে গেছে এবং গ্যাসও নর্মাল ছিল। তখন কিছুটা ঊর্ধ্বমুখী ছিল, বাট এই গত 2 বছর আগে আবার গ্যাসের কানেকশন যখন আমাদের বন্ধ করে দিল তখন আর একটু প্রভাব পড়েছে। আর একটা জিনিস আমাদের আবাসন খাতের যে প্রভাব পড়ে গেছে, যেটা আমার ধারণা যে আপনারা হয়তো দেখেছেন যে বিদেশের দিকে আমাদের অনেক অর্থ পাচার হচ্ছে। এই অর্থ পাচারটা যদি বিদেশে না হইয়া আমাদের যদি দেশে থাকতো তাহলে বাংলাদেশে আবাসন খাতের যে রাইজিংটা আমার মনে হয় চালু থাকতো। আরেকটা জিনিস আছে যে আমাদের যে একটা আছে যে আমাদের অপদূষিত আয়ের একটা ব্যাপার আছিল। তো অপদূষিত আয়ের ব্যাপারটা আমাদের এনবিআর যদিও অ্যাকসেপ্ট করে গেছে, বাট বিভিন্ন সময় দুদক বা ওইসব কারণে কিছুটা এটারও একটা প্রভাব আছে। এখন পর্যন্ত যে ধারা দেখতে পাচ্ছেন, ব্যাকওয়ার্ড লিঙ্কেজের কথা বলেছেন, রডের দাম বৃদ্ধি, মূল কাঁচামাল কিন্তু সেটি সিমেন্টের পাশাপাশি। এই দামগুলো বৃদ্ধির কারণে কি গ্রাহক পর্যায়ে এই মুহূর্তে যে মন্দা অবস্থা যাচ্ছে সেটি কাটানোর উপায়গুলো কি মনে করছেন? কাটানোর উপায় আমরা যেমন আমরা রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং রিহাব থেকে ইতিমধ্যে আমরা সরকারের কাছে, আমরা এনবিআর এর কাছে, তারপর অর্থমন্ত্রীর সাথে দেখা করেছি। দেখা করে আমরা রিয়েল এস্টেট সেক্টরের জন্য আমরা একটা থুক বরাদ্দ, যেসব সিক প্রজেক্টগুলো আছে, যেই প্রজেক্টগুলো সিক প্রজেক্টগুলো আবার পুনরায় যাতে চালু করতে পারে, একটা প্রণোদনা টাইপের আর কি, যে 3% বা 4% লং টার্ম 15 ইয়ার্স 10 ইয়ার্সের একটা যদি আমাদেরকে টাকা বরাদ্দ দেয় গভর্নমেন্ট, তাহলে আমাদের যে আবাসন খাতে আমরা আশা করতেছি আবেদন খাতে একটা ঊর্ধ্বমুখী দিকে আসবে। আর এখন তারপরও আমি বলবো সর্বোপরি খুব রিসেন্ট কিছুটা ক্রেতারা আসতেছে। আর এখন যে জিনিসটা হচ্ছে আবাসন খাতে আমি দেখতেছি আর কি, আমি যে ব্যবসায়ী হিসেবে আবাসন খাতে আমার ধারণা যে আগে আসলে কনস্ট্রাকশন রানিং অবস্থায় ফ্ল্যাটগুলো বিক্রি হতো, বাট এখন এটা হচ্ছে না। এটা এখন ক্রেতারা বিভিন্ন কারণে ঝুঁকি নিতে চাচ্ছে না। বিভিন্ন কারণে ক্রেতারা চাচ্ছে যে রেডি ফ্ল্যাটের দিকে এদের ঝুঁকে গেছে। রেডি ফ্ল্যাট
চাহিদাটা একটু বেড়ে যাচ্ছে। তো আমরা যে সেই ক্ষেত্রে বলবো রেডি ফ্ল্যাট যদি আপনি করতে চান, রেডি ফ্ল্যাট আবাসন খাতটা একটা বিল্ডিং ছোট জিনিস না। আপনি 5 কাঠার উপরে যদি একটা 10 তলা বিল্ডিং করেন, মানে 5-7 কোটি টাকা চলে যায়। তো 5-7 কোটি টাকা এরকম আপনি যদি একটা কোম্পানির 15টা প্রজেক্ট রানিং থাকে, 5 কোটি টাকা করলে 5-15-75 কোটি টাকা লিকুইড, তো আসলে এটা কোনো কোম্পানির ক্ষেত্রে সম্ভব না। সেই ক্ষেত্রে এই পর্যায়ে আবাসন ক্ষেত্রে চাঙ্গা করতে হলে গভর্নমেন্ট যদি একটা প্রণোদনা দেয় এই প্রজেক্টগুলা রানিং করার জন্য, বাইরে যেমন আমেরিকাতে আপনি জানেন, ইউরোপে, লন্ডনে যে গভর্নমেন্ট আবাসন খাতের ক্ষেত্রে গভর্নমেন্টের একটা থাকে, আপনার ওরা একটা প্রত্যেকে এদেরকে একটা ঋণ দেয়। আবার যারা বায়ার তারা উঠার আগে অল্প সময়ের মধ্যে ঋণটা আবার তারা ব্যাংক থেকে ঋণ অল্প সুদে নিয়ে আবার ওই একসাথে টাকার পরিশোধ করে ফ্ল্যাটে উঠে যায়। তো বাংলাদেশেও এরকম হইলে আমার ধারণা যে যদি এরকম হয় তাহলে বাংলাদেশেও রিয়েল এস্টেট কার্ড আবার চাঙ্গা হবে। আমরা কথা সূত্র ধরে বলছি, ব্যাংক সুদের হার, ঋণ যে সুদের হার সেটি কমানোর কথা বলছেন। আমরা যেটা বলি লম্বা সময়ের জন্য যে ঋণ মানে আদায় বা ঋণের যে প্রদানটা ব্যাংক থেকে, সেটার কথা আপনি বলছেন। এই জিনিসটা এখন পর্যন্ত হওয়ার ক্ষেত্রে আপনারা যারা ব্যবসায়ীরা আছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আপনারা কথা বলেছেন কিনা? আপনারা কিন্তু অনেকদিন ধরে এই দাবিটা নিয়ে আসছেন। আমাদের খুব রিসেন্ট আমাদের রিহাব থেকে, আমাদের রিহাবের প্রেসিডেন্ট নেতৃত্বে একটা ব্যাংকের কিছু ব্যাংকের সাথে খুব রিসেন্ট আমাদের একটা এমইউ হবে, যে ওই ব্যাংকগুলো আমাদেরকে স্বল্প ঋণে একটা প্রাইভেট ব্যাংক থেকে আর কি এরকম একটা স্বল্প সুদে একটা ফান্ডের দিবে, বরাদ্দ দিবে আমরা আশা করতেছি আর কি। আর আমরা চাচ্ছি যে গভর্নমেন্ট থেকে যেটা 3% আর 4% সুদে যদি একটা থোক বরাদ্দ দেয়, তাহলেই আমাদের যে কনস্ট্রাকশন, আপনাদের জন্য না, যারা গ্রাহক, না আমাদের গ্রাহকদের জন্য এখন গভর্নমেন্ট বা বিভিন্ন ব্যাংকের সুদ অলরেডি সিঙ্গেল ডিজিটে চলে আসছে 8%, 9%। সেটা আমার মনে হয় যে আমাদের ব্যাচের প্রেক্ষাপটে এটা সাফিসিয়েন্ট। কিন্তু আমাদের এখন আপনারা তো জানেন যে সবাই আমরা জানি যে অনেক প্রজেক্ট সিক হয়ে আছে, কাজ বন্ধ। আর রিয়েল এস্টেট সেক্টরের অবস্থাটা হলো এরকম, যদি কাজ বন্ধ থাকে কোনো ফ্ল্যাট ক্রেতা ওইখানে ফ্ল্যাট কিনতে চায় না। তো সিক প্রজেক্টগুলোকে যদি আমরা মানে প্রণোদনা সিক প্রজেক্টগুলো যদি আমরা রানিং করতে চাই তাহলে একটা প্রণোদনা দরকার। আর এই প্রণোদনাটা তো আপনাকে এখনকার যদি স্বল্প সময়ের জন্য দেওয়া হবে না, এটা দীর্ঘমেয়াদী দিতে হবে এবং ইন্টারেস্ট রেট কম দিতে হবে। এবং আমাদের দাবি হলো আমরা যাতে মিনিমাম এই সুদটা 3-4 বছর রেয়াত মাফ করে দিয়ে 3-4 বছর পর থেকে কিস্তি সিস্টেম করে দিলে আমাদের ধারণা আর কি আমাদের যে রিয়েল এস্টেট সেক্টরটা আগের মতন এগুলো একটা স্টেবল পজিশনে যাবে। সেক্ষেত্রে কি আপনার কি নির্দিষ্ট ব্যাংকের কথা বলছেন না সব ব্যাংকের? এটা গভর্নমেন্ট বাংলাদেশ ব্যাংক যদি সব ব্যাংকে সার্কুলেশন করে দেয় সমস্যা নাই। আর আমরা ফ্ল্যাট ক্রেতাদের জন্য রিহাব থেকে একটা চাচ্ছি যে তারা ইজি প্রসেসে কিছু থুক বরাদ্দ দিবে। এটা আমাদের রিহাব থেকে একটা কার্যক্রম আমাদের প্রেসিডেন্ট রিসেন্ট শুরু করেছে এটার ব্যাপারে, এবং আমরা আশা করতেছি খুব রিসেন্ট আমাদের সাথে একটা কিছু ব্যাংকের সাথে 4-5টা ব্যাংকের সাথে একটা এমইউ সাইন হবে। আচ্ছা, জনাব ইঞ্জিনিয়ার আলামিন, আমরা এই পর্যায়ে ছোট একটা বিরতি নিচ্ছি। বিরতির পর ফেরত এসে আমরা এই বিষয়ে আপনার সাথে আরো কথা বলছি। দর্শক, অ্যানোনটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠান নিচ্ছি ছোট একটা বিরতি, ফিরছি একটু পরে, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি অ্যানোনটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠানে। আবাসন খাতে বিষয়ে আমাদের সাথে কথা বলছেন রিহাবের পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলামিন। আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম, ঋণের সুদ থেকে শুরু করে সব বিষয় আসছে। এখন যে জিনিসগুলো জানতে যাবো সেটা হচ্ছে পূর্বাঞ্চলের দিকে কিন্তু এখন সবার নজর যাচ্ছে, নতুন শহরের দিকে কথা বলা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি উত্তরার দিকেও কিন্তু উত্তরা থার্ড ফেজের কথা বলা হচ্ছে। নতুন নতুন আবাসন প্রকল্প নিয়ে কিন্তু বেসরকারি প্রতিষ্ঠান আপনারা যারা আছেন তারা এগিয়ে আসছেন। এরপরও কেন এই জিনিসটাকে মন্দার দিকে বলা হচ্ছে? বেসরকারিতে যে ল্যান্ড প্রজেক্টগুলো আসতেছে এগুলো আস্তে আস্তে খুব ধীরগতিতে আগাচ্ছে। আর পূর্বাঞ্চল বলতে যেটা আপনি বলতেছেন যে পূর্বাঞ্চল অনেক বিশাল সিটি, এশিয়ার ভিতরে সবচেয়ে বড় সিটি। পূর্বাঞ্চলে ডেভেলপ হচ্ছে আস্তে আস্তে, পূর্বাঞ্চলের দিকে মানুষ ঝুঁকছে। আর পূর্বাঞ্চলে যে বসবাসযোগ্য হতে আমার ধারণা আর কি আরও বেশ কিছুদিন সময় লাগবে। যে কারণে পূর্বাঞ্চলের সাথে যোগাযোগ রেখে, মানে পূর্বাঞ্চলকে কেন্দ্র করে পাশাপাশি যে প্রাইভেট যে সিটিগুলো ডেভেলপ হচ্ছে, তো পূর্বাঞ্চল ডেভেলপ হলে ওই সিটিগুলো ডেভেলপমেন্টগুলো আগাচ্ছে না। সেই জন্য ওই প্রজেক্টগুলো এখনো মানে খুব আগাইতে পারবে না। পূর্বাঞ্চল যখন ডেভেলপড হবে, পূর্বাঞ্চলে যখন সময়টাকে আপনারা যদি বলতে চান 5 থেকে 10 বছর কি সময় লাগবে? আই থিংক পূর্বাঞ্চল যখন 5-7 বছরের মধ্যে পূর্বাঞ্চলে ডেভেলপমেন্ট ওয়ার্ক শুরু করা সম্ভব না। যখন পূর্বাঞ্চল ডেভেলপ হবে তখন পূর্বাঞ্চলের কেন্দ্র করে আশেপাশে যেই প্রকল্পগুলো আছে ওগুলা তখন রাইজ করবে। আচ্ছা, আর উত্তরার দিকে যদি আমরা তাকাই, একটা সময় কিন্তু উত্তরার দিকে বেশ নজর ছিল আমাদের।
আমরা উত্তরা প্রথম প্রকল্প, দ্বিতীয় প্রকল্প শেষ করে এখন কিন্তু তৃতীয় দিকে এগিয়েছে। আপনারা ওই বিষয়গুলোকে কিভাবে দেখছেন? উত্তরা থার্ড পেজ সুন্দর প্রজেক্ট। উত্তরা থার্ড পেজে যে রাজুক একটা প্রজেক্ট করতেছে আপনারা হয়তো জানেন, তো ওই বিল্ডিংটা অনেকটা এখন কমপ্লিটের দিকে, গত মেয়াদে কাজটা আসলে ভালোভাবে করতে পারে। এই বছর গভর্নমেন্ট ক্ষমতায় এসে সুন্দরভাবে করেছে। তারপর ওই গভর্নমেন্টের ওই প্রজেক্টও কিন্তু খুব স্লো চলতেছে। আপনারা তো দেখবেন যে পেপারে ওইটার বিকৃতি দিয়েছে, রেট কিছুটা গভর্নমেন্ট এই উত্তরা রাজুকের যে প্রকল্প ফ্ল্যাট প্রজেক্ট, যে ওইটার রেট কমিয়ে ফেলছে অনেক। উত্তরা থার্ড পেজগুলা আসলে বিভিন্ন দিকে এখন আস্তে আস্তে শুরু হচ্ছে ডেভেলপমেন্ট থার্ড পেজেরগুলো। আপনার দরের কথা কিন্তু আপনার মুখ থেকে চলে আসলো। দাম দরের বিষয়ে কিন্তু সবসময় একটা অভিযোগ হয়ে থাকে গ্রাহকদের কাছ থেকে, যে আসলে এখন কিন্তু বেশ উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে ফ্ল্যাটগুলো কিংবা যে বাড়িগুলো, বা আপনারা যেগুলো ডিজাইন করে যেগুলো বিক্রি করছেন। দামের বিষয় নিয়ে এর তারতম্যটুকু কেন প্রত্যেক সময় সামনে আসে? দামের যে বিষয়টা আপনি যেটা বলতেছেন, ধন্যবাদ আপনাকে এই প্রসঙ্গটা আনার জন্য। দাম যে ব্যাপারটা, দামটা নির্ভর করে আসলে কিন্তু ডেভেলপার যে কনস্ট্রাকশন কস্ট এবং ল্যান্ড ভ্যালু, এই দুইটার উপরে নির্ভর করে। এখন আমাদের দেশে একসময় ল্যান্ড ভ্যালুটা এত উচ্চে চলে গিয়েছিল যে আপনি যখন একটা জায়গা আমরা সাইন করে নিয়েছি 50-50, গুলশানে একটা পার কাঠা সাইনিং মানে 2 কোটি টাকা পর্যন্ত দিয়েছিল। তো এখনও ল্যান্ডওনাররা এখনও সেই জায়গায় বসে আছে। আজকে 2 বছর 3 বছর সেল কমে যাচ্ছে, বাট ল্যান্ডওনাররা কিন্তু তাদের যে জায়গার ভ্যালুটা ছাড়তেছে না। সাইনিং ম্যানির ব্যাপারটা এখনও এরা আপোষ করতে চাচ্ছে না। এরা ল্যান্ডওনারদের ধারণা এখনও সেই জায়গায় ল্যান্ড হয়ে গেছে যে আপনাকে 50-50 ফ্ল্যাট দিবে, তারপরে সাইনিং ম্যানি দিবে পার কাটাতে একটা বিগ অ্যামাউন্ট। তো ওই সাইনিং ম্যানির ব্যাপারটা যদি ল্যান্ডওনাররা আসলে বুঝতে না চায়, তাহলে ফ্ল্যাটের বিক্রিটা আসলে আমাদের তো কনস্ট্রাকশন কস্ট এবং ল্যান্ড ভ্যালু মিলেই ফ্ল্যাটের কস্টিংটা আসে। তারপর আমি বলবো ফ্ল্যাটের কস্ট লাস্ট 2 ইয়ার্সে পার এসএফটিতে বিভিন্ন এলাকা ভেদে 3000, 4000, 2000, 1500 স্কোয়ার ফিটে সব জায়গায় কমেছে। আমরা আমাদের যেমন প্রজেক্টগুলো বিভিন্ন জায়গায়, আমরা কিছু প্রজেক্টের সময় আজকে শান্তিনগর, চামিলিবাগ, সিদ্ধিশুরিতে একসময় আমরা 8000, 8500 বিক্রি হয়েছে, এখন সেই জায়গায় আমরা 7000 বিক্রি করছি। তো আমার ধারণা আমাদের যারা এই যে ল্যান্ডের যে ভ্যালুয়েশনটা আপোষ না করার কারণে ফ্ল্যাট নিতে পারছে না। আমাদের আজকে হয়তো এই গত লাস্ট 2 বছরে আমার মিনিমাম 20টা প্রজেক্ট সাইন করার পরিকল্পনা ছিল, কিন্তু এখন আমরা সেই জায়গায় হয়তো 2-3টা প্রজেক্ট সাইন করেছি, যেসব কারণে আমাদের অনেক কোম্পানির লোকজন ছাঁটাইয়ের দিকে চলে যাচ্ছে। এবং আমাদের যে ছাঁটাই বা আমাদের প্রজেক্ট স্লো এবং প্রজেক্ট কমে যাওয়ার কারণে আমাদের যে ব্যাকওয়ার্ড লিঙ্কসগুলো কিন্তু আমাদের সাথে সমস্যা পড়ে যাচ্ছে। আমাদের রিয়েল এস্টেটের সাথে প্রায় 160টা না 59টার মতো কোম্পানি ব্যাকওয়ার্ড লিঙ্কস আছে। কিন্তু শুধু অনেকেই ভাবে যে রিয়েল এস্টেট মানে ডেভেলপার এবং বিল্ডার, রড সিমেন্ট না, আমাদের সাথে টাইলস, কাঠ, ফার্নিচার, ইলেকট্রিক গুডস, এরকম অনেক যেগুলা কিন্তু এখন ওই আমাদের রিয়েল এস্টেটের দশের কারণে ওই কোম্পানিগুলো, ওই প্রজেক্টগুলো, ওই ব্যবসায়ীরা কিন্তু দশের দিকে যাচ্ছে। আপনার এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে অন্যান্য গ্রুপের সাথে কি আপনারা আলোচনা চালিয়ে যাচ্ছেন কিনা? আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কের সাথে, আমাদের রিহাবের সেই ব্যাকওয়ার্ড লিঙ্কের সাথে কথা বলার জন্য একটা কমিটি আছে, স্ট্যান্ডিং কমিটি। আপনি হয়তো জানবেন যে দেখেছেন যে আমাদের এই রিয়েল এস্টেট হাউসের নতুন কমিটি গত এই বছর 2016-2018 কমিটি মে মাস থেকে আমরা নির্বাচিত হয়ে আসছি। নির্বাচিত হয়ে আসার পর আমাদের স্ট্যান্ডিং কমিটিগুলো হয়েছে। স্ট্যান্ডিং কমিটিগুলো এই সাব কমিটিগুলো এইসব কাজ করার জন্য কমিটি করে দিয়েছে, এবং আমাদের একটা কমিটি আছেই ব্যাকওয়ার্ড লিঙ্কের সাথে কাজ করার জন্য, এবং এরা শীঘ্রই কাজ শুরু করবে। যে ব্যাকওয়ার্ড লিঙ্কের সব মিলে রিয়েল এস্টেট এবং রিহাব এবং ব্যাকওয়ার্ড লিঙ্কস আমাদের সাথে রিলুলিং মিল অ্যাসোসিয়েশন আছে, ব্রিক্স ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন আছে, তারপর টাইলস ম্যানুফ্যাকচারেশন আছে, ফার্নিচার ম্যানুফ্যাকচারেশন, এরকম কোম্পানিগুলা, কেবল ম্যানুফ্যাকচারেশন সহ এইসব কোম্পানিগুলা আমাদের সাথে কাজ করবে, মিলে আমরা এভাবে আগাচ্ছি আর কি। আমরা আশা করি সবগুলো মিলে আমরা যদি গভর্নমেন্টকে বুঝাইতে সক্ষম যে রিয়েল এস্টেট শুধু রিয়েল এস্টেট না, ফ্ল্যাট না, ল্যান্ড না, এটার সাথে আরো অনেক লোকের কর্মসংস্থানের একটা সম্পর্ক আছে, তখন আমরা আশা করি গভর্নমেন্ট আমাদের দিকে ইনশাল্লাহ সুনজর দিবে, এবং দিলে আমরা ইনশাল্লাহ এই ব্যবসা একটু চাঙ্গার দিকে যাবে। জনাব আল-আমিন, অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে সর্বশেষ যে জিনিসটা আপনার কাছে জানতে চাইবো, সমস্যার আবর্ত থেকে বেরিয়ে আমরা কি আশা করতে পারি সামনের দিনগুলোতে সুদিন দেখতে পাবে আমাদের এই আবাসন খাত? আমরা আশাবাদী, কারণ আমাদের যে মানুষের যে মৌলিক চাহিদা, অন্ন, বস্ত্র, বাসস্থান, তো বাসস্থান আপনি যে যেখানেই থাকুক না কেন তার বাসস্থান লাগবেই। তো যে জন্য এই মৌলিক চাহিদার দরকার আমার আপনার সবার লাগবে। সুতরাং এই থেকে আমরা আশা করি যে গভর্নমেন্ট গণতান্ত্রিক সরকার এবং শেখ হাসিনা সরকার আমাদের জনগণের সরকার। আমার ধারণা যে গভর্নমেন্ট আমাদের দিকে যে আমরা যে দাবিগুলা গভর্নমেন্টের দিকে
প্রেরণ করেছি। আমরা আশা করি এগুলো আমরা যদি সে দাবিগুলো আমাদের পূরণ হয়ে যায় এবং সুক্রিয়া আমরা আশাবাদী। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যদি আমরা যোগাযোগ করার চেষ্টা করি, যোগাযোগ করে আমরা এই সেক্টরকে ডেভেলপমেন্টের ব্যাপারে এবং এই মার্কেট যাতে এই সেক্টর যাতে আরও রাইজিং হয় আমরা চেষ্টা করছি এবং আমরা আশাবাদী খুব শীঘ্রই রিয়েল এস্টেট সেক্টর ডেভেলপমেন্ট হবে এবং আমরা কিছুটা এই সময়ের মধ্যে কিছুটা রাইজিং দেখতে পাচ্ছি আর কি, যে এটা মূল্য বৃদ্ধির দিকে কিছুটা আগাচ্ছে এবং সেল কিছুটা বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, জনাব আলামিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। দর্শক, অ্যানোনটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠান আজকে এ পর্যন্ত। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে। ততক্ষণ পর্যন্ত চ্যানেল 24 এর সাথে থাকুন।